আজ আমি পাঠ করে শোনাব সুলতানের পদ্মরাগ, বারীন্দ্রনাথ দাস। কি করে যে সুলতানের পদ্মরাগমণি চুরি হয়ে গেল, কে যে নিল আর কোথায় লুকিয়ে রাখল, সে এক বিরাট রহস্য। সারা গৌড় শহর তোলপাড়, সবাই ভয়ে তটস্থ। সুলতানের পদ্মরাগমণি চুরি হয়েছে। যেখানে যাকে সন্দেহ হচ্ছে তাকেই ধরে হেনস্থা করছে কোতোয়ালির লোকেরা। ব্যাপারটা গোড়া থেকেই বলা যাক। 450 বছর আগে বাংলার সুলতান ছিল নসরত শাহ, চৈতন্যদেবের সময়কার বিখ্যাত সুলতান হোসেন শাহর ছেলে। বেশ জবরদস্ত সুলতান। সম্রাট বাবর শাহ সবেমাত্র দখল করেছে হিন্দুস্থান, কিন্তু নসরত শাহ তাকে রুখতে পেরেছিল, ঢুকতে দেয়নি বাংলায়। একবার আরাকানের রাজা দূত এলো নসরত শাহর দরবারে, নিয়ে এলো নানা রকম উপহার উপঢৌকন। তার মধ্যে ছিল একটা বড় সোনার থালাভর্তি হিরে জহরত মণিমাণিক্য, আর তার মধ্যে ছিল টকটকে লাল একটা মস্ত বড় পদ্মরাগমণি। উপহার দেখে সুলতান খুব খুশি। ওগুলো তোষাখানায় জমা দেওয়ার হুকুম হলো। তবে মণিমাণিক্য ভর্তি সোনার থালা সঙ্গে নিয়ে যাবেন নিজের মহলে। উপহার দেয়া হবে বেগমদের, কিন্তু কাকে কোনটা দেয়া হবে সেটা আগেই স্থির করে নিতে হবে। দরবারে এত লোকের সামনে এ কাজ হয় না। সুলতান বলল, আজ দরবার এখানেই শেষ। এই থালা নিয়ে চলো আমার দিওয়ানখানায়। দিওয়ানখানা সুলতানের প্রাইভেট অফিসের মতো। ওখানে বাইরের লোক থাকে না। উজির ও আমিরদের মধ্যে যাকে যখন দরকার সেখানে ডাকিয়ে এনে সুলতান আলাপ আলোচনা করে। সুলতানের সঙ্গে গেল শুধু ওর দরবিশ খাস, অর্থাৎ প্রাইভেট সেক্রেটারি নজির খাঁ। দরবারে এক কর্মচারী সোনার থালা হাতে করে বয়ে নিয়ে এলো পেছন পেছন। তার দুপাশে দুজন, পেছনে দুজন সশস্ত্র প্রহরী। দিওয়ানখানায় এসে সুলতান নসরত শাহ শ্বেত পাথরের মসনদে বসল। মখমলের তাকিয়ায় হেলান দিয়ে সামনে কালো আবলুস কাঠের চৌপাওয়া। সোনার থালাটা তার ওপর রেখে সেখান থেকে বেরিয়ে গেল দরবারের সেই কর্মচারী। সশস্ত্র প্রহরী 4 জন পাহারায় রইল দরজার বাইরে। ঘরের ভিতরে সুলতানের পাশে দাঁড়িয়ে রইল শুধু নজির খাঁ। একটা বড় রেশমের রুমাল দিয়ে থালাটা ঢাকা ছিল। সুলতান নিজের হাতে সেটি তুলে সরিয়ে রাখল। তারপর পদ্মরাগমণি তুলে দেখল হাসি মুখে। বলল, এটা বেগমদের কাউকে দেব না। একজনকে দিলে অন্যরা রাগারাগি করবে। কি করা যায় এটা দিয়ে? আংটি? বড্ড বড়। গলার মালায়? না না, এটা লাগিয়ে নেব আমার মাথার তাজে। ঘুরিয়ে ফিরিয়ে দেখে সেটি আবার রেখে দিল থালার উপর। এমন সময় মহলের ভিতর থেকে একজন খোঁজা এলো রূপোর থালার উপর রূপোর গেলাসে বাদামির শরবত নিয়ে। ছোট বেগম নিজের হাতে তৈরি করে পাঠিয়ে দিয়েছে। সুলতান হেসে বলল, অনেক হিরে জহরত এসেছে, সে খবর এরই মধ্যে পেয়ে গেছে বুঝি। সুলতান নিজে হাত বাড়িয়ে গেলাস তুলতে যাচ্ছিল, কিন্তু তার আগে নজির খাঁ নিজেই সামনে ঝুঁকে গেলাসটি তুলে সুলতানের হাতে দিল। সুলতান গেলাসে এক চুমুক দিয়ে শরবতের তারিফ করল, চুমুক দিয়ে একটু একটু করে খাচ্ছিল। এমন সময় এক অনুচর এসে তসলিম করে বলল, উজির জামাল উদ্দিন খাঁ ও আমির মুখতিয়ার খাঁ দেখা করতে এসেছেন। আরাকানের রাজার চিঠির কীরকম উত্তর দেয়া হবে তা নিয়ে আলোচনা করার জন্যই সুলতান নসরত শাহ এদের আসতে বলেছিল। মাথা নেড়ে বলল, ওদের ভেতরে আসতে বলো। ওরা এলো। শরবত শেষ করে সুলতান খোঁজার দুহাতে ধরা থালার উপরে রাখল। খোঁজা চলে গেল। কথাবার্তা আরম্ভ হলো। হঠাৎ সুলতানের নজর গেল থালার দিকে। পদ্মরাগ, আমার পদ্মরাগ কোথায় গেল? আমার পদ্মরাগমণি? সবার কথা বন্ধ হয়ে গেল। সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। অত বড় লাল টুকটুকে পদ্মরাগমণি
সেটি থালার উপরে নেই। খেপে গেল সুলতান নাসরাত শাহ। কে নিয়েছে বলো, কে নিয়েছে আমার পদ্মরাগমণি? আমি ধরে ধরে সবাইকে কোতল করব। আমি সবার মুন্ডু লটকে দেব কেল্লার দেয়ালে। কিন্তু কে নেবে? উজির জামালউদ্দিন খাঁ, আমির মুখতিয়ার খাঁ, দরবিশ খাস নজির খাঁ, এরা তো ঘরের ভিতরেই রয়েছে, বাইরে সশস্ত্র প্রহরী। যে অনুচর বলতে এসেছিল উজির দেখা করতে এসেছে, সে তো দরজার কাছেই দাঁড়িয়েছিল, ওখান থেকেই চলে গেছে। শরবতকে নিয়ে এসেছিল, ডাকো ডাকো, তাকে ডাকো, তাকে ধরে নিয়ে এসো। সে বেশি দূর যায়নি, বাইরে দাঁড়িয়ে মহলের আর একজন খোঁজার সঙ্গে গল্প করছিল। তাকে তো টেনে হিঁচড়ে নিয়ে আসা হলুই, যার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল তাকেও ধরে আনা হলো। সে খোঁজা শরবত নিয়ে এসেছিল, সে ভয়েই কেঁদে ফেলল। আমি আমি বেকসুর আলম পনাহ, আমি কিছু জানি না। আমি তো এই থালা দুহাতে ধরে দাঁড়িয়েছিলাম। আমি কি করে পদ্মরাগমণি হাতে দিয়ে তুলে নেব আপনাদের সকলের চোখের সামনে থেকে? তাকে অনেক জেরা করা হলো, তার মুখে শুধু ওই একটিই কথা, সে বেকসুর, সে নির্দোষ। ততক্ষণে কেল্লাদার রহমত খাঁ এসে গেছে, গৌড় শহরের কোতোয়াল আনোয়ার খাঁও এসে গেছেন। সুলতানের হুকুম, এদের দুজনকে কয়েদখানায় নিয়ে যাও, আটকে রাখো যতক্ষণ না পদ্মরাগমণি খুঁজে পাওয়া যায়। ওদের তো কয়েদখানায় নিয়ে যাওয়া হলো। উজির জামালউদ্দিন বলল, আলম পনাহ, এ ঘরে কিন্তু আমরাও ছিলাম। সুলতান বলল, হ্যাঁ তা তো বটেই, দুজন সাধারণ খোঁজাকে কয়েদ করলাম, আর আপনারা আমার দরবারের আমির বলে আপনাদের কিছু বলবো না তা তো হয় না। আমার সবাইকেই সন্দেহ করা উচিত। উজির বলল, আমরা কেউ এখান থেকে বেরোইনি, আমাদের সবাইকে খানা তল্লাশ করুন। জামালউদ্দিন খাঁ, মুখতিয়ার খাঁ, নজির খাঁ সবাইকে খুব ভালো করে খানা তল্লাশ করল কোতোয়াল আনোয়ার খাঁ, তাদের কাছেও নেই। ঘরের ভিতর কোথাও পড়ে টড়ে যায়নি তো? ভালো করে খুঁজে দেখো। নেই, ঘরের ভিতর কোথাও নেই। সুলতান নসরত শাহ বলল, আমাকেই বা সন্দেহ করা হবে না কেন? আনোয়ার, আমাকেও খানা তল্লাশ করে দেখো। কোতোয়াল আনোয়ার খাঁ ইতস্তত করছিল, কিন্তু সুলতান কড়া গলায় বলল, আমার হুকুম। মোট কথা পদ্মরাগমণির কোনো হদিশ পাওয়া গেল না। তখন সুলতান বলল, এটা কি কথা? আমাদের সবার চোখের সামনে থেকে অত বড় একটা পদ্মরাগ লোপাট হয়ে গেল, আর কেউ তার হদিশ করতে পারছে না। এত টাকা দিয়ে উজির, কেল্লাদার, কোতোয়াল এদের পুষেছি কেন? আমার হুকুম, 3 দিনের মধ্যে ওটা খুঁজে পাওয়া চাই, তা নইলে কোতোয়াল আনোয়ার খাঁর গদ্দান যাবে। আমার কসুর? আনোয়ার খাঁ স্তম্ভিত হয়ে বলল, তুমি শহরের কোতোয়াল। উত্তর দিল সুলতান নসরত। সুলতানের দরবার, রাজমহল সব বিরাট কেল্লার ভিতরে। হুকুম জারি করা হলো, কেউ কেল্লার বাইরে যেতে পারবে না। বাইরে থেকে কেউ এলে খুব কড়া খানা তল্লাশির আগে বেরুতে পারবে না। কেল্লাদারের লোকেরা খুব খোঁজাখুঁজি শুরু করে দিল কেল্লার সর্বত্র। কোতোয়াল শহরের ফটকে ফটকে কড়া পাহারা বসিয়ে দিল। জহুরিদের দোকানে দোকানে খানা তল্লাশির ধুম পড়ে গেল। যাকে যখন সন্দেহ হলো ধরে ধরে কয়েদখানায় পুরে দেওয়া হলো। সারা গৌড় শহর তোলপাড়। মস্ত বড় একটা পদ্মরাগমণি পাঠিয়েছিল আরাকানের রাজা। সুলতানের চোখের সামনে সুলতানের দিওয়ানখানা থেকে সেটি লোপাট। কে নিল, কখন নিল, কোথায় লুকিয়ে ফেলল, সবই এক বিরাট রহস্য। 3 দিনের মধ্যে এর কিনারা না হলে কোতোয়াল আনোয়ার খাঁর গদ্দান যাবে। সবারই খুব মন খারাপ হয়ে গেল, কারণ কোতোয়াল আনোয়ার খাঁ খুব ভালো লোক। সেকালে বাংলার সুলতানদের রাজবৈদ্য হতো হিন্দু, তাদের উপাধি হতো অন্তরঙ্গ।
নসরত শাহর বাবার সুলতান হোসেন শাহর অন্তরঙ্গ ছিলেন মুকুন্দ। ইনি ছিলেন চৈতন্যদেবের ভক্ত। তাঁর ছোট ভাই নরহরি ও ছেলে রঘুনন্দনও ছিলেন চৈতন্যদেবের সঙ্গে। নসরত শাহর অন্তরঙ্গ যিনি ছিলেন, তার আয়ুর্বেদ ছাড়া অন্য কিছুতেই কোনো উৎসাহ ছিল না। এই জন্যে ইতিহাস তাকে আর মনে রাখেনি। তখন তার বয়স হয়ে গেছে। ছোটোখাটো অসুখ বিসুখে নিজে বড় একটা যেতেন না। তাঁর প্রধান শিষ্য মুরারিকেই পাঠাতেন। মুরারির অল্প বয়স, 23-24 বেশি নয়, কিন্তু এরই মধ্যে বেশ হাদযশ। সবাই বলতো বর্তমান রাজবৈদ্যের পর অন্তরঙ্গ নিযুক্ত করা হবে ওই মুরারিকেই। নসরত শাহ মুরারিকে খুব পছন্দ করত। শুধু ভালো বৈদ্য বলে নয়, তার বুদ্ধি খুব ধারালো। কয়েকটা ব্যাপারে সে সুলতানকে সাহায্য করেছিল। সুলতান তাকে ডেকে পাঠালো, সমস্ত ব্যাপারটা শোনালো। তারপর বলল, দেখো, তুমি যদি আমার পদ্মরাগমণির কোনো হদিশ করতে পারো। মুরারি বলল, হীরে জহরতের থালার আশেপাশে ছিলেন আপনারা 5 জন। যে খোঁজা আপনার শরবত এনেছিল তাকে আমি সন্দেহ করতে পারছি না, কারণ সে 2 হাতে থালা ধরে দাঁড়িয়েছিল। তার পক্ষে নেওয়া অসম্ভব। আপনাকেও সন্দেহ করতে পারছি না। আপনাকে যদি পদ্মরাগ নিতেই হতো, তাহলে আপনাকে মসনদ থেকে সামনে ঝুঁকতে হতো একটু। আর আপনি কারো নজর এড়াতে পারতেন না, কারণ আপনার সামনে যারা থাকে তাদের সব সময় দৃষ্টি থাকে আপনার উপর। সুলতানের ভাবভঙ্গি তাদের মন দিয়ে লক্ষ্য করতে হয়, কারণ সুলতানের মনোভাবের ওপর নির্ভর করে তাদের ভালো মন্দ। সুতরাং আপনিও বাদ। তাহলে রইল উজির জামালউদ্দিন খাঁ, আমির মুখতিয়ার খাঁ আর দরবিশ খাস নজির খাঁ। হাত সাফাই করার সুযোগ এদের 3 জনেরই ছিল। এরা পুরানো লোক, বিশ্বাসী লোক। অত বড় ঝুঁকি ওরা কেন নেবে? এসব প্রশ্নের মধ্যে আমি যাচ্ছি না। যদি ভোজবাজি না হয় ওদেরই কোনো একজন নিয়েছে, তাহলে প্রশ্ন হলো কিভাবে নিয়েছে, কিভাবে এখান থেকে পাচার করেছে, আর এখনই বা কোথায় লুকিয়ে রেখেছে, এবং এই পদ্মরাগ কিভাবে উদ্ধার করা যায়। আমার 3 দিন সময় দিন। যদি পারি তো এরই মধ্যে পারবো। হ্যাঁ, শুধু আরেকটি প্রশ্ন। দিওয়ানখানা থেকে তো আপনারা 3 জনই একসঙ্গে বেরুলেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি সেদিন আবার ফিরে গিয়েছিলেন সেখানে? সুলতান নিজে আর ফেরেনি, সোজা চলে গিয়েছিল নিজের মহলে। তবে উজির, আমির, দরবিশ খাস এদের প্রত্যেকেই একবার করে ফিরে গিয়েছিল দিওয়ানখানায় সুলতানের চোখের সামনেই এবং তার অনুমতি নিয়েই। বেরিয়ে আসার পর উজির বলল, আরাকানের রাজার যে চিঠিটা আপনাকে দিলাম সেটি তো আমরা ফেলে এলাম দিওয়ানখানায়। নিয়ে এসো, বলল সুলতান। চিঠি নিয়ে উজির ফিরে এলো। কয়েক পা যেতেই দরবিশ খাস বলল, চিঠির জবাবের যে মুসাবিদা করা হলো সেটা কি এখন দরকার হবে? সুলতান বলল, কি আশ্চর্য, সেটা সঙ্গে আনুনি? তোমাকে যে উত্তরটা আজই তৈরি করে দিতে হবে, তা নইলে কাল সকালে আমি পাঞ্জা আর মোহরের ছাপ বসাবো কিসের ওপর? যাও নিয়ে এসো। মুসাবিদা নিয়ে দরবিশ খাস ফিরে এলো। আরও কয়েক পা হেঁটে গেল 3 জনে। ওরা সুলতানকে মহলের দরজা পর্যন্ত এগিয়ে দেবে। পেছন পেছন একজন কর্মচারী নিয়ে আসছে রেশমের রুমাল দিয়ে ঢাকা হীরে জহরতের থালা। তার দুপাশে আর পেছনে 2 জন 2 জন করে সশস্ত্র রক্ষী। কয়েক কদম এগুতেই আমির মুখতিয়ার খাঁ একটু ইতস্তত করে বলল, আমার হীরের আংটিটা ফেলে এসেছি দিওয়ানখানায়। সুলতান একটু চটে গিয়েছিল এই কথা শুনে। জিজ্ঞাসা করেছিল, কেন? হীরের আংটি ওখানে ফেলে আসার কি দরকার ছিল? ওটা আঙুলে একটু ঢিলে হয়েছিল, বলল মুখতিয়ার খাঁ। হঠাৎ একসময় খুলে পড়ে গেল। আপনি তখন আমাদের কিছু একটা বলছিলেন। কথার মাঝখানে ঝুঁকে পড়ে ওটা তুলে নেওয়া বেয়াদবি হতো। তাই ভাবলাম ফিরে আসার সময় কুড়িয়ে নেব, কিন্তু তারপরের অত সব উত্তেজনায় ভুলে গেলাম।
সুলতান বলল, যাও নিয়ে এসো, পরে আর পাবে না। ঝাড়পোছ করার সময় কে তুলে নেবে তার ঠিক নেই। মুক্তিয়ার খাঁও ফিরে এসেছিল হীরের আংটি নিয়ে। তারপর সুলতানকে মহলের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে ওরা চলে গিয়েছিল যে যার মতন। মুরারি সব শুনে বলল, তাহলে ওদের তিনজনেরই দিওয়ানখানায় ফিরে যাওয়ার দরকার হয়েছিল, সেটাই জানতে চাইলাম। মুরারি স্থির করল তিনজনের সঙ্গেই আলাদা আলাদাভাবে দেখা করে 2-4টে প্রশ্ন করবে। ভেবেছিল প্রথমে যাবে উজিরের কাছে, তারপর আমিরের কাছে, তারপর দরবিশ খাসের কাছে। কিন্তু আমির মুক্তিয়ার খাঁর কাছেই শুরু করতে হলো, কারণ আগে দেখা হয়ে গেল ওরই সঙ্গে। মুক্তিয়ার খাঁ ডেকে পাঠিয়েছিল, ওর শরীর খারাপ, মাথা ঘুরে পড়ে গেছে সকালবেলা বিছানা থেকে উঠতে গিয়ে। মুরারি নাড়ি দেখল, ওষুধের ব্যবস্থা করলো, তারপর 2-1টা প্রশ্ন করবে ভাবছিল। এমন সময় মুক্তিয়ার খাঁ বলল, একটা কথা বলবো মুরারি? সুলতানের পদ্মরাগ আমি নিইনি, আমি তো জিজ্ঞেস করিনি কোনো কথা। মুরারি হেসে বলল, আমি জানি তুমি একটু খোঁজ খবর করবে। সুলতান নসরত শাহ যে তোমার ডেকে নিয়ে গিয়ে তোমার সঙ্গে এই সব কথাই বলেছেন, সে খবর আমরা পেয়েছি। আপনি যদি না নিয়ে থাকেন, মুরারি বলল, তাহলে উজির কিংবা দবির খাস এই দুজনের একজন নিয়েছে। মুক্তিয়ার খাঁ বলল, আমি বলবো কে নিয়েছে? উজির জামাল উদ্দিন খাঁ, আমার তাই ধারণা। কেন জিজ্ঞেস করলো মুরারি। ওর এখন অনেক টাকার দরকার, বলল মুক্তিয়ার খাঁ। নসরত শাহকে সরিয়ে নিজে সুলতান হতে চায়, নিজের দল বাড়ি করতে হলে টাকা চাই। কথাটা তাহলে ভেবে দেখতে হবে, মুরারি বলল। সে উঠে পড়ছিল। আমির মুক্তিয়ার খাঁ তা হাত ধরে বলল, ভাই, আমার একটা কাজ করে দিতে হবে। আমার কেল্লার বাইরে যাওয়া খুব দরকার। শহরে কাজ আছে, আমার চাচির খুব অসুখ, ওর ঠিকমতো চিকিৎসা হচ্ছে কি না তার খবর নিতে হবে। সঙ্গে কি কিছু নিয়ে যাচ্ছেন? মুরারি জিজ্ঞেস করল। মুক্তিয়ার খাঁ হেসে বলল, যদি পদ্মরাগ আমিই চুরি করে থাকি, সেটা লুকিয়ে পাচার করে দিতে যাচ্ছি কি না জানতে চাইছো? না ভাই, ওরকম দামি কিছু নিয়ে যাচ্ছি না। তবে হ্যাঁ, সামান্য কিছু ফল ও মিষ্টি। একেবারে খালি হাতে তো যেতে পারি না, কিন্তু সুলতানের হুকুম, কেউ এখন কেল্লার বাইরে বেরোতে পারবে না। কি করব ভাই, তুমিই ভরসা, তুমি সুলতানের পেয়ারের লোক। একটু বলে কয়ে যদি আমার বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও তো বড় ভালো হয়। মুরারি একটু ভেবে বলল, ঠিক আছে, বলবো। তবে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার চাচির জন্য কী সব নিয়ে যাচ্ছেন, সেসব আগে একবার সুলতানকে দেখিয়ে নেবেন। মুক্তিয়ার খাঁর ওখান থেকে বেরিয়ে মুরারি গেল দবির খাস নজির খাঁর কাছে। ওকে বাড়িতে পেল না, সে গেছে কবুতরখানায়। সুলতানের নিজের কিছু কবুতর আছে, ওদের পায়ে চিঠি বেঁধে দূরে কোথাও খবর কাটান কাজে দরকার হয়। ওসব কবুতরের দেখাশোনার দায়িত্ব দবির খাসের। বাইরে সশস্ত্র পাহারা থাকে, আর কেউ ঢুকতে পারে না। মুরারিকেও বাইরে অপেক্ষা করতে হলো। দবির খাস নজির খাঁ বেরিয়ে এসে বলল, তুমি? কি ব্যাপার? মুরারি বলল, কিছু কবুতরের পালক দরকার। কবুতরের পালক কেন? মুরারি বলল, আমি একটা পুরানো পুঁথিতে পড়েছি, কবুতরের পালকের ভস্ম মাখলে বাত সেরে যায়। আমাদের সুলতান বাতের ব্যথায় ভুগছেন। পাহারাদার হাঁ করে শুনছিলেন মুরারির কথা। নজির খাঁ তার দিকে একবার তাকালো, তারপর বলল, বেশ তো, কবুতরের পালক যত খুশি নিয়ে যাও। এক্ষুনি চাই? পরে নিলে হয় না? শোনো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। নজির খাঁ মুরারির হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। বলল, দেখো ভাই, ওসব কবুতরের পালকের গল্প ছাড়ো এখন। তুমি কেন আমার খোঁজে এসেছো আমি জানি। সুলতান নসরত শাহ যে তোমাকে ডেকে ওই পদ্মরাগ চুরির ব্যাপারে কথা বলেছেন তা আমরা জানি। শোনো, আমি নিইনি। আমি কেন নিতে যাব? আমার কি দরকার? জানো, তোমার খোঁজ আমি নিচ্ছিলাম, তোমার কাছেই যাব ভাবছিলাম। আমি জানি কে নিয়েছে,
কে নিয়েছে? মুরারি জিজ্ঞেস করল। নজির খাঁ এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে উত্তর দিল, ওটা চুরি করেছে আমির মুখতিয়ার খাঁ। ওর অনেক টাকার দরকার, সুলতানের ওপর খুশি নয়। ও এদেশ ছেড়ে এখন দিল্লি গিয়ে বসবাস করার কথা ভাবছে। তুমি সুলতানকে বলো ওর ওপর একটু কড়া নজর রাখতে। মুরারি চলে আসছিল। নজির খাঁ বলল, ভাই মুরারি, আমার একটা কাজ করে দেবে? আমার শহরে যাওয়া খুব দরকার। ছোট শালির বিয়ে ঠিক হয়েছে, ওকে কিছু গহনা দিয়ে আসতে হবে। কিন্তু সুলতানের কড়া হুকুম, কেউ কেল্লার বাইরে যেতে পারবে না। তুমি যদি আমার হয়ে ওকে একটু বলো। মুরারি বলল, নিশ্চয়ই বলবো, তবে এক কাজ করো, গয়না যেসব সঙ্গে নিয়ে যাবে ওগুলো একবার দেখিয়ে নিও সুলতানকে। এবার মুরারি গেল উজির জামালউদ্দিন খাঁর বাড়িতে। কেল্লার ভেতরেই উজিরের মহল। মুরারিকে দেখে বলল, এসো এসো গোয়েন্দা সাহেব, জাত ব্যবসা ছেড়ে এখন এ কাজে বেশ হাত পাকিয়েছ দেখছি। তুমি সুলতানের পেয়ারের লোক, উনি যে তোমায় ডেকে এ ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছেন সে খবর আমরা জানি। কি দিনকাল পড়েছে, দেশের সুলতান নিজের উজির, নিজের দরবারের আমির কাউকে বিশ্বাস করতে পারছে না। সামান্য একটা লাল পাথর চুরি হয়েছে তাতেও আমাদের সন্দেহ। মুরারি বলল, আপনাদের কেউ সন্দেহ করছে না, অন্তত আমি তো করছি না। আমি শুধু দু একটা প্রশ্ন করতে এসেছি। আপনি তো ওখানে উপস্থিত ছিলেন, যদি সন্দেহজনক কিছু আপনার চোখে পড়ে থাকে তাই। উজির দাড়ি নেড়ে বলল, না ভাই, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমি কাউকে সন্দেহও করি না। মুখতিয়ার খাঁ নিয়ে থাকতে পারে, নজির খাঁও নিয়ে থাকতে পারে, খোদ সুলতান নসরত শাহ ওটা সরিয়ে ফেলতে পারেন, যে কেউ ওটা নিতে পারে। আমি শুধু জানি যে আমি নিইনি। তবে হ্যাঁ, ওই দবির খাস ব্যাটাকে আমি বিশ্বাস করি না। আমি জানি বাজারে ওর খুব ধার দেনা আছে। এ কথা বলছি না যে ওই নিয়েছে, তবে যার খুব টাকার দরকার সে যে সুযোগ পেলে ওরকম খুব দামি একটা পাথর সরিয়ে ফেলবে না, এ কথা আমি জোর গলায় বলতে পারি না। তা তো বটেই, তা তো বটেই, সাই দিল মুরারি। আচ্ছা, পাথরটা কত বড়? খুব বড়, এই এতখানি। উজির আঙুল দিয়ে দেখালো, এই ধরো একটা টোপা কুলের মতো। মুরারি চলে যাচ্ছিল, হঠাৎ ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার কি ইতিমধ্যে কেল্লার বাইরে যাওয়ার দরকার আছে? উজিরের চোখে সন্দেহের দৃষ্টি। জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে? আমি জানি না, বলল মুরারি, এমনিই জানতে চাইছিলাম। উজির জামালউদ্দিন উত্তর দিল, হ্যাঁ, যাওয়া তো দরকার। আরাকানের দূতের সঙ্গে দেখা করে সে কেমন আছে না আছে খোঁজ খবর নেওয়া উচিত। আর খালি হাতে তো যাওয়া যায় না। টুকিটাকি কিছু উপহার, এই ধরো হাতির দাঁতের ছোটোখাটো কিছু জিনিস, সোনার উপর কিছু জিনিস, পান্না কি নীলার একটা আংটি, সব অবশ্যই সরকারি তোষখানা থেকেই আসবে। কিন্তু কি আর করা যাবে, সুলতানের হুকুম, 3-4 দিনের মধ্যে কেউ কেল্লার বাইরে যেতে পারবে না। বললে হয়তো ভাববে উজির ব্যাটাই পদ্মরাগমণি সরিয়েছে, এখন ওটা বাইরে পাচার করে দেওয়ার সুযোগ খুঁজছে। মুরারি হাসল, তারপর বলল, বেশ তো, ঘুরে আসুন না, আমি সুলতানকে বলবো। এসব জরুরি কাজ, আপনার মতো লোককে কেল্লার ভিতরে আটকে রাখা মোটেই উচিত নয়। উজির কপাল চাপড়ালো। কি দিনকাল পড়েছে ভাই, উজির কেল্লার বাইরে যাবে, তার জন্য চাই সুলতানের পেয়ারের লোকের সুপারিশ। ঠিক আছে ভাই, যাব। তুমি বলে রাখবে তো? নিশ্চয়ই, মুরারি উত্তর দিল। তবে একটা কথা, সঙ্গে করে কি নিয়ে যাচ্ছেন কাল ওসব সুলতানকে একবার দেখিয়ে নেবেন। পরদিন সুলতান নসরত শাহ দরবারে এলো না। শরীরটা খারাপ, বাতের ব্যথা। তবে উজির, আমির আর দবির খাস এদের খবর দেয়া হলো, ওরা যে যার নিজের জিনিসগুলো নিয়ে সুলতানের দিওয়ানখানায় হাজির হবে। মুরারি এসে দেখলো ওরা 3 জন বাইরে দাঁড়িয়ে আছে। 3 জনের হাতেই 3টে রূপোর থালা, জিনিসগুলো বড় রেশমের রুমাল দিয়ে ঢাকা। দিওয়ানখানার দরজা বন্ধ, বাইরে সশস্ত্র প্রহরী। মুরারি শুনল গৌড় শহরের কোতোয়াল একলা দেখা করতে ঢুকেছে। কি ব্যাপার,
কি জানি, হয়তো কোনো খবর আছে পদ্মরাগ চুরির ব্যাপারে। একটু পরে দরজা খুলে গেল, সবাইকে ভেতরে ডাকা হলো। সবাই একে একে ভেতরে ঢুকে সুলতানকে তসলিম করে সারি বেঁধে দাঁড়ালো। কোতোয়াল দাঁড়ালো সবার পিছনে। সুলতানের ইশারায় মুরারি সুলতানের পাশে এসে দাঁড়ালো। উজির জিজ্ঞেস করলো, আলমপনাহ, পদ্মরাগ চুরির ব্যাপারে কোনো খবর আছে? সুলতান বলল, মুরারি বলেছে আমায় না বলে পদ্মরাগ যে নিয়েছে সে আজ ওটি নিজের থেকে ফিরিয়ে দেবে। আমি আরও কথা দিয়েছি, সে যদি নিজের থেকে ফেরত দেয় তার কোনো সাজা হবে না। উজির, আমির, দবির খাস তিনজনই বেশ অবাক হয়ে মুরারির দিকে তাকালো। সুলতান বলল, আপনারা শহরে যাওয়ার হুকুম চেয়েছেন, খুব ভালো কথা। হুকুম দেওয়ার আগে আমি দেখে নিতে চাই আপনারা কে কী সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আমির মুক্তিয়ার খা, আপনার থালাতে কি আছে দেখা যাক। মুরারি, রেশমের ঢাকনা তুমিই তুলে নেবে। মুক্তিয়ার খা এগিয়ে এলো। মুরারি তার থালার ঢাকনা তুলে ধরল। থালায় আছে কিছু মন্ডা মিঠাই আর ফল। সুলতান দু একটি তুলে দেখল, বলল, এসব খেতে দেবে তোমার চাচিকে? খুব অসুখ বলছিলে না? যাই হোক, তোমার চাচিকে তুমি যা খুশি খাওয়াবে, আমার তাতে কি। ঠিক আছে, ঘুরে এসো শহর থেকে। আচ্ছা, এবার দবির খাস নজির খা। সে তার থালা নিয়ে এগিয়ে এলো হাসি মুখে। মুরারি তার থালার ঢাকনাটা তুলে নিল। এ কি, বলে উঠল নসরত শাহ। সবার চোখ পড়ল থালার উপরে। এক পাশে ঝলমল করছে মস্ত বড় একটা লাল পাথর। আমার পদ্মরাগ! সুলতান হাত বাড়িয়ে সেটি তুলে নিল। নজির খাঁর মুখের হাসি মিলিয়ে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে হঠাৎই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। কোতোয়াল আনোয়ার খা আর মুরারি তাকে ধরে ফেলল। সুলতান বলল, যাক, পাওয়া গেল শেষ পর্যন্ত। তুমি নিজে এসে ফেরত দিয়ে গেলে, তাই তোমায় মাপ করা হলো নজির খা। আর কখনো এরকম করো না। কি সুন্দর পদ্মরাগ! ভাবছি এটা ছোটি বেগম সাহেবাকেই দেব। ঠিক আছে, সবাই তাহলে শহরে ঘুরে এসো। আমার আগের হুকুম রদ হয়ে গেল, আমি এখন মহলে চললাম। উজির, আমির, দবির খাস যে যার মতো চলে গেছে। বন্ধ হয়ে গেছে দিওয়ানখানার দরজা। কোতোয়াল আনোয়ার খা আর মুরারি মহলের সামনে বড় বাগানের এক কোণে একটি গাছের ছায়ায় শ্বেত পাথরের আসনে এসে বসল। কোতোয়াল বলল, সবই তোমার কারসাজি বুঝতে পারছি, কিন্তু চোর ধরলে কি করে? তাকে জিনিসটা ফেরত দিতে রাজি করলেই বা কী করে? মুরারি বলল, সে নিজের থেকে পদ্মরাগমণি ফেরত দেয়নি। নাজির খা জানতই না যে তার থালার ভেতর তারই চুরি করা জিনিসটা থাকবে। দেখলে না? অবাক হয়ে ভয় পেয়ে কীরকম মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তাহলে তার থালায় ওটা এলো কি করে? জিজ্ঞেস করলো কোতোয়াল আনোয়ার খা। ওটা আমারই হাত সাফাই, মুরারি উত্তর দিল। ওর থালার ঢাকনাটা যখন তুলতে যাচ্ছিলাম তখন ওটা থালায় রেখে দিলাম, কেউ দেখতে পায়নি। আমি সুলতানকে আগেই বলে রেখেছিলাম সবার থালার ঢাকনাটা তুলে নেওয়ার ভার আমাকে দিতে হবে। তোমার হাত সাফাইয়ের ব্যাপারটা সুলতান জানেন? জানতে চাইল আনোয়ার খা। না, তাহলে তো উনি জেনে যেতেন নজির খা ওটা নিজের থেকে ফেরত দেয়নি। উনি ওকে কড়া শাস্তি দিতেন। ওকে বাঁচাবার জন্যই তো আমাকে এরকম কাজ করতে হলো। কিন্তু তুমি পদ্মরাগ পেলে কোথায়? আনোয়ার খা জিজ্ঞেস করলো। নজির খা সবার চোখের সামনে সেটা চুরি করলো কি করে, লুকিয়েই বা রাখলো কোথায়? আমি তো ওর জামা কাপড় খুব ভালো করে খুঁজে দেখেছিলাম। মুরারি বলল, প্রথম দিকটা একটা রহস্য মনে হচ্ছিল। সবার চোখের সামনে চুরি গেল কি করে, সেটা লুকিয়েই বা রাখা হলো কোথায়? তুমি আর কেল্লাদার সাহেব তো খুব ভালো করেই সবাইকে খানা তল্লাশ করে রেখেছিলে। যখন শুনলাম সুলতানের সঙ্গে দিওয়ানখানা থেকে বেরোনোর পর সবাই একবার একবার করে সেখানে ফিরে এসেছিল, তখন মনে হলো লুকিয়ে রাখা হয়েছিল দিওয়ানখানার ভেতরই। কিন্তু কোথায়? সেখানে শুধু সুলতানের মসনদ আছে, আর তো কোনো আসবাব নেই। আমি নিজে মনে মনে একবার উজির হলাম, একবার আমির হলাম, একবার দবির খাস হলাম। আমি হলে কিভাবে চুরি করতাম, কোথায় লুকিয়ে রাখতাম? ভেবে দেখলাম আমি
উজির কিংবা আমির মুক্তিয়ার খাঁ হলে হাত সাফাই করে পদ্মরাগটা সরিয়ে ফেলতে পারতাম ঠিকই, কিন্তু দিওয়ানখানার ভেতরে কোথাও লুকিয়ে রাখার সুযোগ আমার হতো না। ওটা সবার অলক্ষ্যে ঘরের কোণের দিকে ছুঁড়ে দিয়ে পারতাম না। কোনো আসবাব তো কিছু ছিল না যার আড়ালে সেটি লুকিয়ে রাখতে পারতাম। যখন মনে মনে দবির খাস হলাম, তখন দেখি ব্যাপারটা খুব সোজা। মহলের ভেতর থেকে খোঁজা এলো শরবত নিয়ে। সে থালাটা এগিয়ে ধরল। ভেবে দেখো, তার থালার তলায় হিরে জহরতের থালাটা আড়াল হয়ে গেল সুলতানের নজর থেকে। দবির খাস নিজে সামনে ঝুঁকে ডান হাতে শরবতের গেলাস তুলে সুলতানকে দিল। তার বাঁ হাত তখন কী করছিল? যদি আমি হাত সাফাইটা করতাম, পদ্মরাগমণি রাখতাম কোথায়? নিজের জামার ভেতরে নয়। ধরা পড়ে যাওয়ার ভয় আছে। হাতের কাছে লুকিয়ে রাখার মতো কোন জায়গাটি আছে? ভেবে দেখো, ভেবে দেখো। সুলতানের মসনদ, বলে উঠল আনোয়ার খাঁ। ঠিক তাই। নজির খাঁ ওটা লুকিয়ে রেখেছিল মসনদের উপরে। সুলতানের তাকিয়ার আড়ালে কখন? সুলতান যখন সামনে ঝুঁকে শরবতের গেলাস নিলেন নজির খাঁর হাত থেকে, এবং আমরা জানি উজির জামালউদ্দিন খাঁ আর আমির মুক্তিয়ার খাঁ তখনও ঘরে ঢুকিনি, এবং আমরা পরে একথাও জেনেছি একসময় নজির খাঁ দিওয়ানখানায় ফিরে এসেছিল একটি চিঠির মুসাবিদা নিয়ে যাওয়ার জন্য। এখন বুঝতে পারছি আসলে সে এসেছিল পদ্মরাগমণিটি সরিয়ে নিতে। আনোয়ার খাঁ একটু ভাবল, তারপর জিজ্ঞেস করলো, তুমি কি করে টের পেলে পদ্মরাগ সে কোথায় লুকিয়ে রেখেছে? তুমি উদ্ধারই বা করলে কি করে সেটা? আগে বলো আমায়। মুরারি বলল, প্রথম দিকে আমাকে অনেক ভাবতে হয়েছে, কিছুতেই বুঝতে পারছিলাম না। তারপর যেই ওকে কবুতরখানা থেকে বেরিয়ে আসতে দেখলাম, অমনি আমার মাথা খেলে গেল। অত বড় একটা পাথর কবুতরগুলো যে ডিম পাড়ে তার মধ্যে লুকিয়ে রেখে দিলে কেই বা বুঝতে পারবে, কেই বা খুঁজতে যাবে? এ কথা জানবার পর সেটি হস্তগত করা এমন কিছু শক্ত হলো না আমার কাছে। সবাই জানে সুলতানের বাতের ব্যথা। কবুতরখানার পাহারাদার বলেছিল, আমি নজির খাঁকে বলেছিলাম কবুতর পালকের ভস্য মাখলে বাতের ব্যথা সেরে যায়। নজির খাঁ যখন এখানে দিওয়ানখানার সামনে অপেক্ষা করছিল, আমি কবুতরখানার পাহারাদারকে গিয়ে বললাম আমার এক্ষুনি কিছু কবুতরের পালক চাই। সে কোনো সন্দেহ করল না, বলল আপনি ভেতরে গিয়ে কুড়িয়ে নিন। এখন তুমিই ভেবে নাও আমি ভেতরে গিয়ে কী করলাম। আনোয়ার খাঁ একটু হাসল, তারপর বলল, না, এই সুলতানের কাছে আর চাকরি করা যাবে না। কেন? জিজ্ঞেস করলো মুরারি। আনোয়ার বলল, তুমি রহস্যের কিনারা করলে কিন্তু কোনো ইনাম পেলে না। পদ্মরাগমণি ইনাম পেল ছোটি বেগম সাহেবা। যে চুরি করেছে সে কোনো শাস্তি পেল না, তাকে মাপ করা হলো। কিন্তু যদি চুরির কিনারা না হতো, সুলতানের হুকুমে আমারই গদ্দান যেত। তাই আর কি। গল্প পাঠ কেমন লাগলো বলো তোমরা। পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার একটু পাশে থাকবে। তাহলে আবার আসবো অন্য একদিন অন্য এক গল্প নিয়ে। সবাই ভালো থাকুন। নমস্কার।